ফিলিপস টেলিকমিউনিকেশনের কোয়ালিটি ম্যানেজার ছিলাম। এই কোর্স থেকেই আমি রিটায়ার করি 2014 সালে। টপিকটা হচ্ছে আমরা ইনভেস্টমেন্ট দরকার টাকা আর্নিং তো করছে কিন্তু ইনভেস্টমেন্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। তো আজকে আমার সাথে রয়েছে আমার পরিচিত এক জেঠু। তো ভালো আছেন তো? হ্যাঁ, নিশ্চয়ই। তো আপনি মানে কি করতেন? আমি ফিলিপস টেলিকমিউনিকেশনের কোয়ালিটি ম্যানেজার ছিলাম। আমি পরবর্তীকালে ফিলিপস টেলিকম টেক ওভার করে সিমোকো, এবং সিমোকো থেকেই আমি রিটায়ার করি 2014 সালে অ্যাজ এ ম্যানেজার কোয়ালিটি অ্যাসুরেন্স। আচ্ছা, তো আজকে ভিডিওটা হবে হচ্ছে ইনভেস্টমেন্টের ওপর। মানে আমরা তো সবাই জানি কিভাবে আর্নিং করে নেব, কিন্তু আর্নিংটা কোথায় গিয়ে ইনভেস্ট করব, কোথা থেকে কত রিটার্ন আসবে সেটার ব্যাপারে আমাদের জেনারেশন তো হয়তো কেউ জানেই না, কেউ বা কেউ জানে বাট বেশিরভাগ লোকই জানে না। তো সেই বিষয়ে আছে কথা বলবো, সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। তো সেই বিষয়ে আছে যেটার সাথে কিছু জিনিস জেনে নেবো। তো মিউচুয়াল ফান্ড মানে হোয়াট ইজ মিউচুয়াল ফান্ড? হ্যাঁ, মিউচুয়াল ফান্ড বিষয়টা হচ্ছে যে বিভিন্ন ইনভেস্টরের টাকা এক জায়গায় করে সেই টাকাটাকে ইকুইটি মার্কেট আর অ্যাসোসিয়েটেড মার্কেটে খাটানো। এবং অ্যাসোসিয়েটেড মার্কেট বলতে ইকুইটি মার্কেট সম্বন্ধে অনেকেরই ধারণা আছে যে কোম্পানিগুলো যে শেয়ার লিস্টেড আছে, সেই লিস্টেড শেয়ারগুলোকে বিভিন্ন সময়ে ফান্ড ম্যানেজাররা খুব দক্ষই হয়, কেননা একটা কোম্পানির ফান্ড ম্যানেজার মানে তার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড থাকে এবং তারা বাজার অনুযায়ী সেই শেয়ারকে সিলেক্ট করে এবং সেই শেয়ারগুলোকে তারা কেনে এবং সময় মতো বেচে সেখান থেকে প্রফিট করে, সেই প্রফিট শেয়ারিং করে ইনভেস্টরের সঙ্গে। এটাই হচ্ছে মিউচুয়াল ফান্ডের মূল ব্যাপার, ইকুইটি রিলেটেড যে ইস্যু সেটা। কিন্তু তাছাড়াও কিছু টাকা ওই ফান্ডেরই কিছু কিছু পার্সেন্টেজ কী করে তারা ডেট ফান্ডে বা মানে ফিক্সড মানি ইনকামে খাটায়, এই কারণে যে যদি কোনো কারণে মার্কেটে সাংঘাতিক রকম কিছু পরিবর্তন বা ফল ডাউন হয়, তাহলে সেক্ষেত্রে ওইখান থেকে মানে ফিক্সড ইনকাম বা ডেট ফান্ড থেকে তারা কিছুটা সাপোর্ট নিতে পারে। তার জন্য এই ফান্ডটাকে সিকিউর করার জন্য তাদের এই ধরনের লক্ষ্য থাকে। আচ্ছা, তো মিউচুয়াল ফান্ডে আমরা কিছু জিনিস সবে জানলাম, এখনো কিছু জিনিস বাকি আছে। আপনি বিগিনারদের নিয়ে কি বলবেন? মানে বিগিনারদের কিভাবে স্টার্ট করা উচিত মিউচুয়াল ফান্ড, কিভাবে কি কি লাগে স্টার্ট করতে? আমি ধরে নেব বিগিনারদের আমি ভাগ করবো দুটো ক্যাটাগরিতে। প্রথমত যাদের এক্ষুনি হয়তো রোজগার আছে কিন্তু তারা সেভাবে টাকাটাকে কখনো এক জায়গায় করেনি, মানে অ্যাকুমুলেট করেনি আর কি, সেক্ষেত্রে তাদের আমি বলবো তাদের মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে তাদের যাওয়াটা ঠিক। এই কারণে যে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে প্রতি মাসে বা প্রতি সপ্তাহে বা হাফ ইয়ারলি বা অ্যানুয়ালি টাকা তারা ব্যাংক থেকে সরাসরি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারে, এবং সেই টাকাটা তাদের যে রোজগার, মাসিক রোজগার বা অ্যানুয়াল রোজগার, তার থেকে তারা ঠিক করে যে কত টাকা তারা মাসে মাসে দিতে পারবে, এবং প্রয়োজন মতো সেই টাকাতে তারা টপ আপও করতে পারে বা বাড়াতে পারে। হ্যাঁ, প্রয়োজন মতো যদি কোনো অসুবিধা হয় সেটাকে তারা সিজ করতে পারে, মানে বন্ধ করে রাখতে পারে অন্তত 3 মাসের জন্য। কখনো সেটাকে এটাও করতে পারে, তার থেকে কিছু টাকা তুলেও নেওয়া যেতে পারে, কেননা কারণ প্রয়োজন মতো যে সেভিংস অ্যাকাউন্ট থেকে আমরা টাকা তুলে নেই, এক্ষেত্রে সেখান থেকে টাকা তোলারও সুযোগ আছে। কাজে সেই জন্য এই ধরনের ফ্লেক্সিবিলিটি থাকার জন্য যারা বিগিনার তাদের ক্ষেত্রে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান একটা ক্যাটাগরি বিগিনার বলবো, যারা নাকি টাকা এই এখন থেকেই অ্যাকুমুলেট করতে শুরু করেছে। আর যারা নাকি পেরেন্টস বা অন্যান্য ফ্যামিলি মেম্বার্স থেকে যদি টাকার অ্যাকুমুলেশন যদি তারা পেয়ে থাকে, মানে এককালীন কিছু টাকা তারা দেওয়ার মতো অবস্থায় থাকে, তারা লামসাম ইনভেস্টমেন্ট করতে পারে। তাদের লামসাম ইনভেস্টমেন্ট কোনো ভালো ফান্ডে তারা সেই টাকাটাকে এককালীন ইনভেস্ট করে দিতে পারে, বা কোনো এনএফও মানে নিউ ফান্ড অফার, নতুন একটা ফান্ড শুরু হচ্ছে, সেই ফান্ডে তারা ইনভেস্ট করতে পারে, এবং তাতে কী হয় তারা প্রতিটা ইউনিট 10 টাকায় পেতে পারে। কোনো মিউচুয়াল ফান্ডের ইউনিট অনেক মানে 1000 টাকার উপরেও চলে গেছে। কাজে সেই জন্য যদি লামসাম অ্যামাউন্ট তারা ইনভেস্ট করে, সেক্ষেত্রে ওই রকম হাই প্রাইস দিয়েই তাদের ওই ইউনিট কিনতে হবে। আর এনএফওর ক্ষেত্রে সেটা করতে হয় না, আর যেহেতু বিগিনার সুতরাং আমরা ধরেই নিতে পারি তারা দীর্ঘ সময় ধরে এই ইনভেস্টমেন্টটাকে চালিয়ে যাবে। সুতরাং এই তাদের ক্ষেত্রে এনএফওটা বিশেষভাবে কার্যকরী হতে পারে। সেই জন্য আমি এনএফও বা সিপের দিকেই আমি নতুনদের বিশেষভাবে উৎসাহিত করি। সিপ মানে এসআইপি। তো আমরা দুটো টপিকের উপর কথা বললাম, একটা হচ্ছে লামসাম, একটা হচ্ছে এসআইপি। তো একটু শর্টকাটে এসআইপি আর লামসামে একটু ডিফারেন্সটা যাতে বিগিনারদের বুঝতে সুবিধা হয়, একদম শর্টকাটে। সিপ হচ্ছে একটা প্রতি পার্ট মানে আংশিকভাবে কিছু কিছু টাকাকে নিবেশ করা, আর লামসাম হচ্ছে একবারে টাকাটাকে নিবেশ করা। সেই জন্য এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে এটা।
কাজেই মানে বিগিনারদের এসআইপিটাই করা উচিত। সেটাই আমার বেশি সুবিধাজনক মনে হয় বিগিনারদের ক্ষেত্রে। আচ্ছা, তো এত অবধি তো আসলো, এবার অডিয়েন্সদের জন্য মানে যারা স্টার্ট করতে চাইছে তো তাদের একটা হেল্পফুল কিছুটা বলে দেওয়া উচিত, বা কিভাবে, অনেকে জিজ্ঞেস করবে যে রিটার্ন কত দেয় বা পার্সেন্টেজ কত দেয়, সেই হিসাবে যদি কিছুটা বলে দাও। মিউচুয়াল ফান্ডের রিটার্ন অ্যাজ পার অ্যামফি মানে অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস অফ ইন্ডিয়া, তাদের মোটামুটি ফোকাস হচ্ছে 12%-এর উপরে মিনিমাম, অনেক উপরের দিকে যেতে পারে। এমনও হচ্ছে যে মাসে বা এরকমও হয়েছে যে এক বছরে 53%, 50% রিটার্ন এসছে। কাজে সেটাকেই ধরে নিয়ে এগোলে হবে না, সেটা যে তারপরে কম বেশি হতেই পারে। সুতরাং সেই দিকে লক্ষ্য রেখে আমাদের ইনভেস্টমেন্ট করতে হবে। আর লামসামটা, আর লামসামও এরকম যে আমরা যদি কোনো একটা পার্টিকুলার ফান্ডে ইনভেস্ট করি এবং সেটাকে লামসাম এনএফও যদি করি, সেটাও নিশ্চয়ই 10 টাকার ইউনিট 10 টাকায় পড়ে থাকবে না, আমরা আমাদের প্রত্যাশা সেটা বাড়বে। সুতরাং সেটাকে 30-40% গ্রোথ তো পৌঁছে যেতে পারে 1-1.5-2 বছরের মধ্যে। তবে 5 বছরে টাকা ডাবল বা 3 ডবল হওয়াটা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এখন বর্তমান পরিস্থিতিতে খুব আশ্চর্যের কিছু নেই। সুতরাং এই লক্ষ্যে তারা ওই টাকা দেখে লামসাম করেও টাকাটাকে বাড়িয়ে দিতে পারে। অবশ্যই আশ্চর্যের কিছু নেই, কারণ এটা আমাদের লাইফ অফ পার্ট ইনভেস্টমেন্টটা, তো এটা অনেকে বোঝার চেষ্টা করে না, বোঝালেও। তো সবাইকে বলবো যে এটা করা উচিত। তো এটা করতে গেলে ডিস্ট্রিবিউশনশিপে আছে জেঠু, তো কি প্রসিডিওর বা একটু নাম্বারটা দিলে ভালো হতো, কারণ জেঠু একটা হেল্পফুল পার্সন, হেল্প করে দিতে পারে। বা আমার নাম্বার দিলে হবে, আপনার নাম্বারটাকে বলে দাও। হ্যাঁ, আমার যোগাযোগের নম্বর 9432075052। আর বিশেষভাবে যারা নতুন তাদের জন্য আমি বলবো যে তাদের আধার আর প্যান অবশ্যই লিঙ্ক থাকা দরকার, এবং আধার প্যানের মধ্যে যদি কোনো ডিফারেন্স থাকে সেটাকে এখনই সংশোধন করা দরকার। যেমন কোনো ডেট অফ বার্থে কোনো ভুল আছে, বাবার নামে হয়তো ভুল আছে, ঠিকানায় কিছু ভুল ত্রুটি থাকতে পারে, সেগুলো সব সংশোধন করে নিয়ে এগুলোর মধ্যে এগুলো দরকার। নাহলে কেওয়াইসি করা খুব কঠিন হয়ে যায়। কেওয়াইসি করতে গেলে তার প্রথমত আধার প্যান লিঙ্ক থাকা দরকার। আধার প্যানের কপি অবশ্যই হয় অনলাইনে করলেও সেগুলো ডাউনলোড করে নিতে হবে, নিয়ে অনলাইনে সেগুলোকে ক্যাম্পস বা ফিনটেক যারা কেআরএ মানে কেওয়াইসি রেজিস্ট্রেশন অথরিটিস তাদের কাছে পাঠাতে হয়। সেই জন্য এগুলো করার ক্ষেত্রে প্রথমত কেওয়াইসি ক্লিয়ার করেই তাদের এগোতে হবে। কেওয়াইসির জন্য তার একটা রিসেন্ট কালার ফটোগ্রাফ আর কেওয়াইসি অ্যাপ্লিকেশন করতে হবে, সঙ্গে একটা মিনিমাম ইনভেস্টমেন্ট। আর যদি অফলাইনে করা হয় নিশ্চয়ই চেক দিয়ে করতে হবে এবং চেকের নাম প্রিন্ট করা থাকতে হবে। আর যদি চেকে না অনলাইনে করা হয় তাহলে ইন্টারনেট ব্যাংকিং বা ইউপিআই এর মারফতও এখন করা যেতে পারে। তো আমরা জেনে নিলাম মোটামুটি পুরোটাই মিউচুয়াল ফান্ডের ব্যাপারে, কম সময়ের মধ্যে পুরোটা আমরা জেনে নিলাম। তো এবার যারা করতে চাও না মিউচুয়াল ফান্ড বা যারা ইনভেস্টমেন্টের ব্যাপারে অতটা কিছু বোঝো না, তারাও হয়তো ভিডিওটা দেখে, যারা লাস্ট পর্যন্ত দেখলে ভিডিওটা, তাদের জন্য তো অসংখ্য ধন্যবাদ। আর যারা বুঝতে পারলে তাদের জন্য আরোই ধন্যবাদ। তো নমস্কার, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। ধন্যবাদ।